এই যে মানুষকে যে পলিথিন ব্যবহার করেন না বলি, এটা অভ্যাসের কারণে সেও করে। এই যে প্রধান অতিথি বলার একটা নিয়ম, তা আমার ঘরে আমি অতিথি, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে আমি হয়ে গেলাম প্রধান অতিথি। এই কালচারগুলো থেকে আসলে সরে আসি আমরা। আজকে যারা বিদেশিরা এসছে, আমি পরিবেশ মন্ত্রণালয়কে অনুরোধ করব আনুষ্ঠানিকভাবে যারা বক্তব্য দিয়েছেন আনুষ্ঠানিকভাবে তাদেরকে একটা ধন্যবাদ জানাবেন। এবার একটু আলোচনায় আসি। আপনি যেগুলো বলেছেন এই জবুই বিল, সেদিনকে আমরা ডিসিদের সাথে কথা বললাম, এগুলোকে প্রোটেক্টেড এরিয়া। ভাই আর প্রজেক্ট নিয়েন না, প্রজেক্টের দরকার নাই। প্রাকৃতিক জিনিসগুলোকে আমরা প্রকৃতির হাতে ছেড়ে দিই, আমরা খালি রক্ষা করি না, দখলগুলো উচ্ছেদ করে আমরা প্রকৃতির হাতে ছেড়ে দিই। হ্যাঁ, জাস্ট ডিমার্কেশন এবং আইডেন্টিফিকেশন এবং প্রোটেকশন, এর বাইরে আর কোনো প্রজেক্টের আমাদের দরকার নেই। আরেকটু বলি, আমাদের ন্যাচারাল রিসোর্স বেসটাকে আমাদের প্রোটেকশন রাখতে হবে। এইগুলা প্রোটেকশন যদি আমরা প্রোটেক্ট করতে না পারি, তাহলে আমাদের জলবায়ু পরিবর্তনের স্যালিনিটি যখন বেড়ে যাবে, তখন আমরা কোন নদী থেকে পানি পাবো? যখন আমাদের স্যালিনিটি বেড়ে যাবে, ভূগর্ভস্থ পানি কেমন করে পাবো? ভূগর্ভস্থ পানি তো ডিপ্লিটেড হয়ে যাচ্ছে। সো এই প্ল্যানিংগুলো আমাদেরকে অনেক স্মার্টলি করতে হবে অ্যাজ পার্ট অফ আওয়ার অ্যাডাপ্টেশন এফোর্ট। ক্লাইমেট জাস্টিস, আমরা যারা বলি ক্লাইমেট জাস্টিস, কিন্তু আমাদের প্যারিস এগ্রিমেন্টের শব্দটা এসছে। ক্লাইমেট জাস্টিসের ব্যাখ্যা এক এক দেশের কাছে এক এক রকম। আমার কাছে এই ওপিনিয়নটার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে হয়েছে যে এইটা যে একটা মোরাল পজিশন তৈরি করেছে, এইটাকে তো বাইপাস করে যাওয়ার কারো কোনো সুযোগ নাই। এটা আপনার জন্য বাইন্ডিং না হতে পারে, কিন্তু আপনি একটা রাষ্ট্র হিসেবে যতই শক্তিশালী হন না কেন, দাঁড়িয়ে বলতে পারবেন না যে আইসিজের ওপিনিয়ন আমি মানি না। এটা ফলে সবার উপরই একটা প্রচ্ছন্ন চাপ তৈরি করবে কোর্স অফ অ্যাকশনটাকে বদলে দেওয়ার। এই যে মোরাল অব্লিগেশন এটা তৈরি করলো, এই মোরাল অব্লিগেশনটা যদি সিটিজেন্স প্রেশারের মাধ্যমে জিয়ে রাখা হয়, তাহলে কিন্তু রাষ্ট্রগুলো তাদের পলিসি বদলাতে বাধ্য হবে। যে সমস্ত রাষ্ট্রের গভর্নেন্স উন্নত, তারা কিন্তু সিটিজেনরা যা বলে বলুক, আমরা আমাদের মতন রাষ্ট্র চালাবো, এটা বলার সুযোগ নাই তো। ফলে এই যে মোরাল ওপিনিয়নটা আজকে তৈরি হলো, এই মোরাল ওপিনিয়নটা এক হচ্ছে রাষ্ট্রগুলোর বাইপাস করার বা দাঁড়িয়ে বলার যেটা আমরা মানি না, এটার কোনো সুযোগ নাই। দ্বিতীয় হচ্ছে, এই মোরাল যে প্রেশারটা হইলো, এটা যদি সিটিজেন্স প্রেশারের সাথে একসাথে যোগ হয়, তাহলে সুশাসন আছে এমন দেশগুলো ইভেনচুয়ালি তাদের কোর্স অফ অ্যাকশন বদলাতে বাধ্য হবে। আসলে বদলাচ্ছে না এটাও বলা যায় না। আপনি দেখেন উন্নত বিশ্বে রিনিউয়েবলের কিন্তু এখন বেশ জোয়ার এসেছে, এবং এটা যত আমরা সিটিজেন্স প্রেশারটা বজিয়ে রাখবো, আমার মনে হয় ফসিল ফুয়েলের দিক থেকে আমরা ততটা সরে আসতে পারবো। এখানে ডিউটি টু কোঅপারেটের কথা যেটা বলা হয়েছে, ওইটা ইন টার্ন বলে দ্যাট উই হ্যাভ দ্য রাইট টু গেট প্রোটেকশন। আর কাস্টমারি প্রিন্সিপালস অফ ইন্টারন্যাশনাল ল, সেটা আপনার প্রকাশ্য থাকুক আর না থাকুক কোনো আইনে বলা, এটাও আসলে বাইপাস করার কোনো রাষ্ট্রের কোনো সুযোগ নাই। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে 1.5 ডিগ্রিকে আবারও রিএফার্ম করা হইল, এবং প্রিন্সিপালসগুলো যেগুলো বলা হলো, এগুলো অনেক কটা প্রিন্সিপাল কিন্তু আমাদের দেশের আইনেও এক্সপ্রেসলি স্বীকৃত না। তো আমাদেরও সুযোগ আছে আমাদের দেশের আইনে এই প্রিন্সিপালগুলো একদম এক্সপ্রেসলি এমবডিড করার। ডেভেলপমেন্ট প্যারাডাইমের ক্ষেত্রে এটা আবারও নতুন করে বিতর্কটা আনবে যে ফসিল ফুয়েল ভার্সেস রিনিউয়েবল, হোয়াটস দ্য মানে আমরা রোড ম্যাপটা কীভাবে করব। ক্লাইমেট চেঞ্জ লয়ের কথা এখানে বলা হয়েছে। আমার মনে হয় কি যে আজকের এই আলোচনার পরে আমরা হয়তো একটা ওয়ার্কশপ করতে পারি যে ক্লাইমেট চেঞ্জ লতে আসলে কি কি জিনিস থাকা উচিত। আমাদের একটা ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড আছে, ওইটার যে গাইডলাইন, সেখানে সরকার ছাড়া আর কেউ কোনো প্রকল্প নিতে পারে না। এটা কিন্তু খুবই একটা রেক্লুসিভ অ্যাপ্রোচ। এটা করা হয়েছিল ওই যে মাথার ব্যথাতে মাথা কেটে ফেলার মতন, যে অনেক রাজনৈতিক নেতৃত্ব তাদের পছন্দ মতন এনজিওকে টাকা দিচ্ছিল। আমরা সেখানে চেকস অ্যান্ড ব্যালেন্স আনবো, কিন্তু এনজিওরা এবং সরকার একসাথে যদি কাজগুলো করে, সরকার যে পলিসিগুলো করতে পারে, এনজিওদের পার্টিসিপেশনের সুযোগ তৈরি করে দিলে সেই পলিসিগুলো গিয়ে মাঠ পর্যায়ে এনজিওরা তাদের যে এক্সটেনশনটা আছে তার মাধ্যমে বাস্তবায়ন করতে পারে। আমরা ক্লাইমেট চেঞ্জ যে ট্রাস্ট ফান্ডের গাইডলাইন, ওটা এখন রিভিউ করছি, এবং আমাদের মোটামুটি একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা জিও এনজিও কোলাবোরেশনে, কোনো এনজিও এককভাবে অ্যাপ্লাই করবে না,
জিও এনজিও কোলাবোরেশনে যাতে প্রজেক্ট নেওয়া যায় সেই পথটা আমরা সুগম করার চেষ্টা করছি। এই যে ঘর বানানো, এই ঘর বানানো সরকারের কাজ হওয়া উচিত না। সরকার আইডেন্টিফাই করবে, এনজিওরা সাহায্য করবে যে কোথায় কোথায় আসলে ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড থেকে ঘর বানানোর সহায়তা যেতে পারে। তারপরে সরকার যখন বলবে, স্থানীয় সরকারকে নিয়ে যাদের এরকম সার্ভিস ডেলিভারির রেকর্ড আছে তারা কাজগুলো করবে। ফলে আমাদের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ডকে ইনক্লুসিভ করা আর ক্লাইমেট চেঞ্জ লতে আসলে কি জিনিসটা থাকতে পারে এইটা কিন্তু আমাদেরকে একটা ওয়ার্কশপের মাধ্যমে যদি আমরা চিন্তা করি, একটা আউটলাইন করতে পারি, তারপরে উই ক্যান অ্যাড ফ্লেশ টু ইট। আমি শেষ করব একটা কথা বলে, যে এনডিসি নিয়ে সারাক্ষণই এই যারা তরুণ নেতৃত্ব আছে ওরা আমাকে লিখতে থাকে, এনডিসির ভিতরে এটা থাকতে হবে, এনডিসির ভিতরে ওইটা থাকতে হবে। তো যেহেতু রাখতে তো কোনো অসুবিধা নেই, আমি এখানে শওকত ভাই আছে, শওকত ভাই আপনাকে একটু অনুরোধ করব যে তাদের মনে হচ্ছে নেপালের এনডিসিটাকে তারা বেশ এন্ডোর্স করে, বিকজ এইটা যেই 3টা ব্রড গাইডলাইনের কথা বলা আছে সেটাকে অ্যাড্রেস করেছি। আপনি এইবার যাতে এনডিসি নিয়ে আমরা আর কথা না শুনি, আমাদের যেন আর শুনতে না হয় যে অমুক দেশের এনডিসি নিয়ে আমরা কপি পেস্ট করে দিয়েছি। এটা কিন্তু আপনাদেরও দায়িত্ব যে আপনারাও আপনাদের ওপিনিয়নগুলো অ্যাবাউট এনডিসি শওকত ভাইকে জানাবেন। আমাদের কোনো কারণই নাই আপনাদের মতামত না নেওয়ার, আমাদের কোনো কারণই নাই আপনাদের মতামত প্রতিফলন না করার। কি কারণ থাকতে পারে আমাকে বলেন, গিভ মি ওয়ান গুড রিজন যে আমাদের মতামত আপনারা এই কারণে শুনবেন না। তো আপনি অ্যাজ ইনক্লুসিভ অ্যাজ পসিবল। আর আপনারা এই যে আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমাকে মেসেঞ্জার দেন, হোয়াটসঅ্যাপে আমি দেখবো না সেই ভয়ে আবার মেসেঞ্জারে দেন, কারণ মেসেঞ্জারে মেসেজ দেখলাম না ওই অপশনটা চালু রাখার সুযোগ নাই, ওটা দেখি। তো আপনারা যেটা করবেন, আপনাদের মতামতগুলো শওকত ভাইকে দিয়ে দেন, ডোন্ট ওয়েট ফর হিম টু অ্যারেঞ্জ এ ওয়ার্কশপ। মতামতগুলো দিতে থাকেন, অফিসিয়ালি দেন, উনি এগুলো নিশ্চয়ই বিবেচনা করবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই এনডিসিতে হবে। আমার একটা শেষ কথা হচ্ছে যে আসন্ন কপে আমরা গতানুগতিক যেভাবে আয়োজন করি সেভাবে আয়োজন না করে আমরা কিছু টিকার্স, কিছু কি মেসেজেস বাংলাদেশের পক্ষে তৈরি করতে পারি কিনা, যে আমাদের কি মেসেজ হবে এই 10-12টা, সেগুলো কি হতে পারে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে শওকত ভাইকে যদি জানিয়ে দেন, আমরা ওইগুলো নিয়ে আমাদের অ্যাডভোকেসিটা আন্তর্জাতিক পরিমণ্ডলে করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, এবং আই থিঙ্ক দ্য পার্টনারশিপ দ্যাট হ্যাজ স্টার্টেড টুডে এইটাকে একটু স্ট্রেনথেন করা। সরকার সারাটা জীবন কত আর বলবে যে জনশক্তি নাই, লোকবল নাই। 18 কোটি মানুষের দেশে লোকবল না থাকলে তো আর কোনোদিনও লোকবল হবে না। সো এক্সিস্টিং লোকবলকে আমরা যেন ইউটিলাইজ করতে পারি, এরকম একটা পার্টনারশিপ যেন আমাদের সব সময় থাকে, এটা প্রত্যাশা করি। আর শুভ্র, তোমাকে অনেক ধন্যবাদ এটা আয়োজনের জন্য। আমি মনে করি যে এই জাজমেন্টটা বর্তমান রাজনৈতিক বাস্তবতা, বৈশ্বিক পরিমণ্ডলে একটু বৈরী হয়ে গেছিল জলবায়ু পরিবর্তন নিয়ে যারা কাজ করে তাদের জন্য। এই জাজমেন্টটা কিন্তু সেই বৈরী রাজনৈতিক বাস্তবতার বিপরীতে অনেক সাহস যোগাবে জলবায়ু কর্মীদেরকে। সকলকে অনেক ধন্যবাদ। পরিবেশ মন্ত্রণালয় আমলাতন্ত্র পপুলার কাজ হাতে নিতে হবে, তাহলেই পরিবেশ অধিদপ্তর জনগণের কাছে তার যে একটা উপস্থিতি এটাকে প্রমাণ করতে পারবে। সেজন্য আজকে যারা সহ আয়োজক তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এগিয়ে এসেছেন এবং ভবিষ্যতেও এগিয়ে আসবেন। এইখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সুশীল সমাজ আছেন যারা, তারা বাদেও কিন্তু তরুণদের একটা প্রতিনিধিত্ব আছে। জলবায়ু পরিবর্তনটা বিষয়টা এরকম যে আমাদের প্রজন্ম হয়তো কোনো না কোনোভাবে জীবনটা কাটিয়ে যেতে পারবো, কিন্তু আমাদের সন্তানেরা আসলে সাংঘাতিক রকমের ভুক্তভোগী হবে। এবং সেইখানে এই যে এই আদালত কর্তৃক ইন্টারজেনারেশনাল ট্রাস্টের কথা বলা হলো, ইকুইটির কথা বলা হলো, এইটাকে আমরা কোনোভাবে ইগনোর করতে পারি না। আমরা আজকে এই রুমে যারা বসে আছি, আমরা কি বুঝতে পারছি যে আজকে থেকে 20 বছর পরে জলবায়ু পরিবর্তনের মুখে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কিরকম হবে? আমরা তো 1 বছর যাবৎ সরকার চালাচ্ছি। গত বছর ফেনীর বন্যার পরে যে কটা পয়েন্টে ভেঙেছিল, প্রত্যেকটা পয়েন্ট স্থানীয় জনগোষ্ঠীকে সাথে নিয়ে মেরামত করা হয়েছিল। সেগুলোর মধ্যে আবার একটা ভেঙেছে। কিন্তু আপনি বলেন 21 ফুট পানির নিচে কোন বাঁধটা টিকবে? এখন পার্মানেন্ট বাঁধ দেওয়ার মতন সামর্থ্য কি আমাদের 1 বছরে হয়ে গেছে তা তো না, কিন্তু
ফেনীর মানুষকে আমি জবাব কি দিব? তারাই আমাকে প্রশ্ন কি করবে? তারা আমাকে বলবে আপনি আমাকে পার্মানেন্ট বাদ দেন। কিন্তু আমি যদি আজকেও পার্মানেন্ট বাদ শুরু করি, ধরলাম আমি সব আমলাতন্ত্র ভুলে গেলাম, শুরু করলাম, এই পার্মানেন্ট বাদ তো 3 থেকে 5 বছরের আগে নির্মাণ করা সম্ভব হবে না। আগে যখন আমি পরিবেশ আইনবিদ করতাম তখন বৃষ্টি আমার কাছে একটা নান্দনিক বিষয় ছিল। আমার মনে হয় যে বর্ষাকাল আর বৃষ্টি আর কোনোদিন আমার কাছে শুধু নান্দনিকতা নিয়ে আসবে না। এটার ভয়াবহ দিকটা আসলে যেভাবে এবার উপলব্ধি করলাম, এবং এই জলবায়ু পরিবর্তনের মুখে উপলব্ধি করতে হবে, আমার জীবনের খুব প্রিয় জিনিসগুলো এখন আমার কাছে একটা আতঙ্কের মতো মনে হয়। যখনই মনে করি যে আজকের দিনের মতন সমস্যাটা সারলাম, তখনই ঘুমাতে গিয়ে দেখি খবর আসে জাজিরাতে আবার ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনগুলো চলে, বাংলাদেশে যে ভাঙন চলবে অ্যাক্টিভ ডেল্টা যেহেতু, কিন্তু আমাদের প্ল্যানিংয়েও অনেক ভুল আছে। যে নো হার্মের কথা যখন আমরা বলি, আমরা কেবল প্ল্যানিং কমিশনের যিনি কথা বললেন তাকে, তার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হলো যে প্ল্যানিংয়ের অনেক আসপেক্ট আছে। এক হচ্ছে যে আমি ক্ষতিকর উন্নয়নে যাব না, দুই হচ্ছে আমাকে অ্যাডাপ্টেশন প্ল্যানগুলো এখন করতে হবে। আমি প্রথমে একটা বড় ব্রিজ করি, তারপরে ওই বড় ব্রিজের ইম্প্যাক্ট কি হবে রিভার মরফোলজির উপরে, এইটা একটা অ্যাক্টিভ ডেল্টায় কি হবে, এইটা আমরা অনেক সময় খুব সতর্কতার সাথে হয়তো দেখি না, যার জন্য ভাঙনগুলো তীব্র হয়ে যায়। এখন আমাদের যে প্রেডিকশন আছে যে যদি 1.5 ডিগ্রির উপরে যায়, যেটা এই অ্যাডভাইজারি ওপিনিয়নেও বলেছে যে এই 1.5 ডিগ্রিতেই রাখতে হবে, উপরে গেলে আসলে উপকূলীয় জেলাগুলোকে আমরা কিভাবে বাঁচাবো সেটাও ভাবতে হবে। পানি উন্নয়ন বোর্ডে কাজ করতে গিয়ে দেখেছি যে একটার পর একটা বড় স্থাপনা কিন্তু করা হচ্ছে, বড় অবকাঠামো কিন্তু করা হচ্ছে নদীর তীর বাঁচাতে, কিন্তু আসলে অনেক জায়গাতে কাজ করছে না। এবং একটা মানে ন্যাচারাল ইকোসিস্টেমের সাথে আপনি কি পরিমাণ ইন্টারফেরেন্স করতে পারেন এবং সেই ইন্টারফেরেন্স আসলে কতটুকুন টেকসই হবে, এইগুলো বুঝবার সক্ষমতাও কিন্তু আমাদেরকে নিতে হবে। কাজে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করব কি করব না, এটা যেমন একটা আমাদের পরিকল্পনার বিষয়, তেমনিভাবে আমাদের নদী ভাঙন প্রবণ এলাকায় কতটুকুন জায়গা বাদ দিয়ে আমরা মানব বসতি করব, এটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সেখানে স্থানীয় সরকারের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। সারাক্ষণই দেখি নদীর পাড় ভাঙছে আর বাড়িঘর চলে যাচ্ছে। এই যে আপনাদের এখানে বসতে বসতেই একটা জায়গা থেকে আসলো যে গত বছর যারা গৃহহীন হয়েছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে তাদেরকে কয়টা ঘর বানিয়ে দেওয়া যায় কিনা। কিন্তু কথা হচ্ছে এই তো নদী, এটা ভাঙন প্রবণ নদী, এর ঠিক পাশেই যখন বিল্ডিংগুলো বানানো হয় এটা কিন্তু ডেভেলপমেন্ট কোড দিয়ে কন্ট্রোল করতে হবে, কারণ কত বাসা ভাঙবে আর কত বাসা আপনি বানিয়ে দেবেন। এবং খাস জমি যখন বিতরণ করা হয়, বন্দোবস্ত দেওয়া হয়, সেখানে সর্বাগ্রে ভূমিহীনদেরকে প্রাধান্য দিতে হবে, এটা আইনে আছে, কিন্তু পায় না তো। চরগুলোতে একটার পর একটা সংস্থা সরকারি প্রতিষ্ঠান নিয়ে যায়, ভূমিহীন মানুষদেরকে তো আমরা জায়গা দিতে পারি না। এবং দেখেন বাংলাদেশে যত আমরা বলি না কেন, এই যে রিক্সা, আপনি শব্দ দূষণ বলেন, বায়ু দূষণ বলেন, স্লো মুভিং ভেহিকেল রাস্তায় রেখে আপনি কেমন করে এই সমস্ত সমস্যার সমাধান করবেন? স্লো মুভিং ভেহিকেল, মানুষ কি শখ করে রিক্সা চালায়? আপনি পারবেন একদিন রিক্সা চালাতে? যখন তার আর কিচ্ছু করার থাকে না তখন সে রিক্সা চালায়। মানুষ কি শখ করে বস্তিতে থাকে? আপনি পারবেন একদিন বস্তিতে থাকতে? যখন তার আর কোনো উপায় থাকে না তখন সে এসে বস্তিতে থাকে। মুশকিল হচ্ছে যে আমরা নদী ভাঙা লোকজনের সুরক্ষার জন্য আমাদের আসলে একটা বড় ধরনের পরিকল্পনা দরকার, কেমন করে তাদেরকে আমরা পুনর্বাসন করবো। এইগুলি হবে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের প্রধান কাজগুলোর মধ্যে অন্যতম। সেগুলো না করলে আপনি যত আরবানাইজেশন বলেন, যত রাজুক বলেন, কখনো তো সফল হবেন না। সো প্ল্যান খালি এইটা না যে আমি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প করব কি করব না, প্ল্যান এইটাও যে আমি আমার জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষগুলোকে কি করব, সেই এলাকাগুলোর ডেভেলপমেন্ট আমি কিভাবে কন্ট্রোল করব। এখন যতই আপনার নদী ভাঙে, মানে কিছু কিছু মানুষ এরকম বলে যে আমার ঘর এই পর্যন্ত 6 বার ভাঙছে। এখন আপনি চিন্তা করেন তো, তার মানে 6 বারই সে গিয়ে ঘর বানায় নদী ভাঙা প্রবণ এলাকাতে, সেখানে স্থানীয় সরকারকে একটা ভূমিকা নিতে। এরকম আপা হয় 26 বলেন 6 বলেন, এটা তো হওয়ার কথা না। বরং আমার তো জানার উচিত যে কোথায় আমার নদী ভাঙন প্রবণ এলাকা, এবং এখানে আমি না করতে দিয়ে ওই এলাকায় কোথায় সরকারি জায়গাতে আমি করতে দেবো। আমার পরের মিটিংয়ের ফোন আসতেছে। তো এখন আরেকটা কথা বলি, আজকের আয়োজনটা অনেক দিক থেকেই
ভিন্ন হলেও একটা কথা একটু বলতে হয় যে আপনারা আবারও প্রধান অতিথি কথাটা লিখলেন। এই যে মানুষকে যে পলিথিন ব্যবহার করেন না বলি, এটা অভ্যাসের কারণে সেও করে। এই যে প্রধান অতিথি বলার একটা নিয়ম, তা আমার ঘরে আমি অতিথি, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে আমি হয়ে গেলাম প্রধান অতিথি। এই কালচারগুলো থেকে আসলে সরে আসি আমরা। আজকে যারা বিদেশিরা এসছে, আমি পরিবেশ মন্ত্রণালয়কে অনুরোধ করব আনুষ্ঠানিকভাবে যারা বক্তব্য দিয়েছেন আনুষ্ঠানিকভাবে তাদেরকে একটা ধন্যবাদ জানাবেন। এবার একটু আলোচনায় আসি। আপনি যেগুলো বলেছেন এই জবুই বিল, সেদিনকে আমরা ডিসিদের সাথে কথা বললাম এগুলোকে প্রোটেক্টেড এরিয়া। ভাই আর প্রজেক্ট নিয়েন না, প্রজেক্টের দরকার নাই। প্রাকৃতিক জিনিসগুলোকে আমরা প্রকৃতির হাতে ছেড়ে দিই, আমরা খালি রক্ষা করি। না, দখলগুলো উচ্ছেদ করে আমরা প্রকৃতির হাতে ছেড়ে দিই। হ্যাঁ, জাস্ট ডিমার্কেশন এবং আইডেন্টিফিকেশন এবং প্রোটেকশন, এর বাইরে আর কোনো প্রজেক্টের আমাদের দরকার নেই। আরেকটু বলি, আমাদের ন্যাচারাল রিসোর্স বেসটাকে আমাদের প্রোটেকশন রাখতে হবে। এইগুলা প্রোটেকশন যদি আমরা প্রোটেক্ট করতে না পারি, তাহলে আমাদের জলবায়ু পরিবর্তনের স্যালিনিটি যখন বেড়ে যাবে, তখন আমরা কোন নদী থেকে পানি পাবো? যখন আমাদের স্যালিনিটি বেড়ে যাবে, ভূগর্ভস্থ পানি কেমন করে পাবো? ভূগর্ভস্থ পানি তো ডিপ্লিটেড হয়ে যাচ্ছে। সো এই প্ল্যানিংগুলো আমাদেরকে অনেক স্মার্টলি করতে হবে অ্যাজ পার্ট অফ আওয়ার অ্যাডাপ্টেশন এফর্ট। ক্লাইমেট জাস্টিস, আমরা যারা বলি ক্লাইমেট জাস্টিস, কিন্তু আমাদের প্যারিস এগ্রিমেন্টের শব্দটা এসছে। ক্লাইমেট জাস্টিসের ব্যাখ্যা এক এক দেশের কাছে এক এক রকম। আমার কাছে এই ওপিনিয়নটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে হয়েছে, যে এইটা যে একটা মোরাল পজিশন তৈরি করেছে, এইটাকে তো বাইপাস করে যাওয়ার কারো কোনো সুযোগ নাই। এটা আপনার জন্য বাইন্ডিং না হতে পারে, কিন্তু আপনি একটা রাষ্ট্র হিসেবে যতই শক্তিশালী হন না কেন, যে আইসিজের ওপিনিয়ন আমি মানি না,